Hello everyone, welcome to you all in my YouTube channel. আজকে আমরা যে ইউনিটটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে আলো বা লাইট। এটা মাধ্যমিক পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট বটেই, তাছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে আলো অধ্যায়টি রয়েছে, কারোর যদি বেসিক কনসেপ্ট তার ক্লিয়ার না থাকে তারাও এই ভিডিওটি দেখতে পারে। এবং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামে আলো চ্যাপ্টারটা রয়েছে সায়েন্সের মধ্যে, জেনারেল সায়েন্সের মধ্যে, তারাও এই ভিডিওটি রেফার করতে পারে। তো আজকে আমরা শুরু করছি একটা নতুন ইউনিট, আলো। প্রথমে আমরা দেখে নেব যে এই টোটাল চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, টোটাল কোন কোন টপিক আমরা পড়তে চলেছি। প্রথমে আমরা এই টোটাল চ্যাপ্টারটাকে 5 ভাগে ভাগ করে নেব। এবং যারা ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ, তোমরা পেন এবং নোটবুক নিয়ে বসবে এবং আমি এখানে যা যা করাবো পরপর সেগুলো নোট করতে থাকবে। আমি চেষ্টা করব বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি এই চ্যাপ্টারটাকে নিয়ে যাওয়ার। বেশ, আলো চ্যাপ্টারকে মূলত আমরা 5 ভাগে ভাগ করব। প্রথম পার্টটা হচ্ছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। সেকেন্ড হচ্ছে আলোর প্রতিসরণ। তারপর আমরা দেখব লেন্স। তারপর আলোর বিচ্ছুরণ। তারপর আলোক তরঙ্গ। টোটাল চ্যাপ্টারে আমরা এই টপিক গুলো কভার করতে চলেছি এবং এর মধ্যে যে সাব টপিক গুলো আমরা পড়বো সেগুলো আমি মার্ক করে দিই। প্রথমে এটা জেনে নেওয়া প্রয়োজন যে টোটাল চ্যাপ্টারে আমরা কি কি শিখতে চলেছি। বেশ, গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের মধ্যে প্রথমে আমরা পড়ব প্রতিফলক হিসেবে গোলীয় তল। তারপর আমরা পড়ব এই যে গোলীয় দর্পণের কথা বললাম সেই দর্পণের জ্যামিতি। তারপর আমরা পড়ব দর্পণে প্রতিফলন। তারপর প্রতিবিম্বের চিত্র অঙ্কন। তারপর গোলীয় দর্পণের ব্যবহার। এতে আমাদের প্রথম টপিকটা শেষ হবে, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। এরপর প্রতিসরণ। এর মধ্যে পড়বো প্রথমে প্রতিসরণের সূত্র। সেকেন্ড পড়বো স্ল্যাব ও প্রিজম। স্ল্যাব, প্রিজম। তারপর পড়বো প্রতিসরণে আলোর চ্যুতি। তারপর আমরা পড়বো লেন্স। লেন্সে আমরা প্রথমেই দেখবো লেন্সের গঠন কেমন। তারপর লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ কিভাবে হয়। তারপর দেখবো লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠন হয়।
প্রতিবিম্ব গঠন। তারপর আমরা দেখব লেন্সের ধারণা থেকে সরল ক্যামেরা কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপর লেন্সের একটা এক্সট্রিম এক্সাম্পল সেটা হচ্ছে মানুষের চোখ। মানুষের চোখ, আমাদের চোখে যে লেন্স থাকে সেটা কিভাবে কাজ করে, দূরের দৃষ্টি, কাছের দৃষ্টি, চোখের বিভিন্ন ডিফেক্ট, সেসবগুলো এর মধ্যে থাকবে। তারপর হচ্ছে আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণের প্রথমেই থাকবে নিউটনের পরীক্ষা। নিউটনের পরীক্ষা। সেকেন্ডে থাকবে স্নেলের সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট, স্নেলের সূত্রটা। তারপর হচ্ছে বর্ণালী। তারপর একবর্ণী বা বহুবর্ণী আলোক রশ্মি। এটুকুই। তারপর ফাইনাল যে সেগমেন্ট আমাদের ডিসকাশনের সেটা হচ্ছে তরঙ্গ। এর মধ্যে আমরা পড়ব কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ, তরঙ্গের বেগ, তারপর তরঙ্গ সংখ্যা, তরঙ্গের শক্তি, তারপর আলোর বিক্ষেপ। আলোর বিক্ষেপ এবং তার আগে আরেকটা জিনিস এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই হচ্ছে টোটাল টপিক যেগুলো আমরা ওভারঅল এই চ্যাপ্টারে কভার করব, এবং প্রত্যেকটা টপিক ডিটেলসে করানো হবে, এবং আমি চেষ্টা করব যাতে ভালোভাবে আমি বোঝাতে পারি। তো তোমরাও চেষ্টা করবে পরপর ভিডিওগুলো ফলো করার। প্রত্যেকটা টপিক কভার করা হবে ফ্রম বেসিক টু অ্যাডভান্সড। তো এই ভিডিওতে আমরা একটু শুরু করি আজকে। তো এই ভিডিওতে আমি যেটা করাবো সেটা হচ্ছে এই প্রতিফলক হিসেবে গলীয় তল এবং দর্পণের জ্যামিতি, এই দুটো টপিক আমরা আজকে কভার করব, এবং এইভাবে পরপর চলতে থাকবে। বেশ, তো শুরু করা যাক। তো আমরা শুরু করছি আমাদের পার্ট 1, আলোর পার্ট 1। পার্ট 1 কি ছিল? গলীয় দর্পণে আলোর প্রতিফলন। এর মধ্যে প্রথম টপিক হচ্ছে প্রতিফলক হিসেবে গলীয় তল। প্রতিফলক হিসাবে গলীয় তল। বেশ, প্রতিফলক হিসেবে আমরা দুটো তলকে চিনি, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে গলীয় তল। প্রতিফলক তল, প্রতিফলক তল বলতে কি বোঝায়? যে তলে প্রতিফলন হয়। প্রতিফলক তল, যে তলে আলো এলে প্রতিফলিত হতে পারে, সেটাই হচ্ছে প্রতিফলক তল। সেই প্রতিফলক তল দুই টাইপের, সমতল আর গলীয় তল। গলীয় তল, এবার কোনটা কি? প্রতিফলক হিসেবে সমতলের উদাহরণ আমরা এর আগেই দেখেছি, বাস্তব জীবনে তো দেখেইছি। আয়না, যেটা আয়নার যে তলটা, সেই তলটা তো একটা সমতল, সমান্তল, একই প্লেনে রয়েছে সবকিছু।
তো এখানে আলো আসলে তার প্রতিফলন হয়, তার মানে এটা প্রতিফলক তল হিসেবে একটা সমতলের উদাহরণ, আয়না। অন্যদিকে আমরা যদি দেখি, একটা আমি খুব সুন্দর নতুন একটা থালা যদি নিই, হ্যাঁ, আমরা নতুন থালা কিনে, থালা বাটি এইসবগুলো যখন নতুন কেনা হয় তখন খুব সুন্দরভাবে ফার্নিশ থাকে, এবং সেখানে একটা গোলাকার যদি থালা হয়, তো সেখানে আমাদের নিজেদের মুখ আমরা দেখতে পাই। কেউ একজন এরকম আছে, তার মুখ সে দেখতে পাবে। সিমিলারলি একটা চামচ, একটা স্টিলের চামচ, তার এইটা ধরা যাক উপরের দিক, অর্থাৎ এই দিকটা। এটা যদি চামচ হয়, চামচের এই দিকটা হচ্ছে এটা। তো এখানে মুখ রাখলে এর সামনে, মানে মুখের সামনে চামচটা ধরলে আমরা আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। অন্যদিকে চামচের যে অন্য পাশটা, মানে এই পাশটা, এটাও আমাদের মুখের সামনে রাখলে আমরা মুখ দেখতে পাই, প্রতিবিম্ব অস্পষ্ট হলে, পুরো স্পষ্ট না হলেও দেখতে পাই। তার মানে এই তলেও আলোর প্রতিফলন হচ্ছে। কিন্তু এই থালার তল বা চামচের এই দুটো তল, এগুলো তো আর সমতল নয়। আয়না যেমন সমতল, তেমন এগুলো কিন্তু সমতল নয়। এগুলো হচ্ছে গলীয় তল। সমতল হচ্ছে একদম সোজা, সোজাসুজি আলো এসে প্রতিফলিত হয়ে যাবে। আর গলীয় তল হচ্ছে এরকম, হয় এরকম, না হয় এরকম। এগুলো হচ্ছে গলীয় তল। এখানে এসে আলোর প্রতিফলন হবে, বা এখানে এসে আলোর প্রতিফলন হবে, এরকম। এটাই হচ্ছে গলীয় তল। তো এই গলীয় তলে আলোর প্রতিফলন, অর্থাৎ প্রতিফলক হিসাবে গলীয় তল, সেটাই আমাদেরকে পড়তে হবে। এবার এটাকে আমি গলীয় তল কিনা কি করে বুঝবো? গলীয় তল মানে এরকম একটা বাঁকানো একটা সিস্টেম এরকম থাকবে। এবার এটাকে গলীয় কেন বলছি, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, যদি আমি একটা চামচ এরকম নিই, এই হচ্ছে আমার চামচ, এই হচ্ছে একটা চামচ, সাইড থেকে দেখলে এরকম দেখতে পাবো। এই ভিতরের তলটা একটা গলীয় তল নিশ্চয়ই, বাইরেরটা একটা গলীয় তল। গলীয় তল কেন বলছি, যদি আমি এই যে তলটা, যে তলে আলোর প্রতিফলন হচ্ছে, এটাকে যদি আমি এভাবে বাড়াতে থাকি, তাহলে আলটিমেটলি একটা গোলক আমি পাবো। অর্থাৎ আমি বলতে পারি এই তলটা একটা গোলকের অংশ, সেই জন্য এটাকে গলীয় তল বলা হয়। তো হলো গলীয় তল। গলীয় তলের এই পাশের বাইরের দিকের এই অংশটা, এটাকে বলা হয় উত্তল দর্পণ। আর এই অংশকে বলা হয় অবতল দর্পণ। যেমন আমি একটা যদি আইডিয়াল দর্পণের ছবি আঁকি, আদর্শ দর্পণের এরকম ছবি আঁকি, বেশ এরকম চামচের মতন এরকম আঁকছি। বাইরের দিক থেকে যাতে আলোর প্রতিফলন আমি মানে আমি বন্ধ করতে চাই, আমি চাই যে এটি একটি উত্তল দর্পণ, সরি, এটি একটি অবতল দর্পণ হিসেবে কাজ করুক। অবতল দর্পণ মানে আমি বলেছি বাইরের দিকটা উত্তল, এদিকটা অবতল। যদি চামচের মতন দুদিকেরই স্টিলের এরকম প্রলেপ থাকে, তাহলে দুদিক থেকেই তো আলোর প্রতিফলন হবে। আমি চাই এই দর্পণটা একটি অবতল দর্পণের মতন বিহেভ করুক। তাহলে কি করব, বাইরে থেকে আলো এসে যাতে প্রতিফলিত হতে না পারে, এটা আমাকে বন্ধ করতে হবে। শুধুমাত্র ভিতরের এই তলেই আলো আসবে এবং এখান থেকে প্রতিফলিত হবে। তাহলে কি করব, এই পাশটায় আমি রূপোর প্রলেপ দিয়ে দেবো। এই দর্পণের এই পাশটায় আমি রূপোর প্রলেপ দিয়ে দেবো। তাহলে এই পাশে আলো এসে প্রতিফলিত হবে না। কিন্তু ভিতরের তলে সেই রূপোর প্রলেপ দেব না, তাহলে এখানে এসে আলোর প্রতিফলন হবে। তাই এই তলে আলোর প্রতিফলন হচ্ছে, তাই এটি একটি অবতল দর্পণ হিসেবে কাজ করছে। অন্যদিকে এই একই দর্পণে আমি যদি ভিতরের তলে রূপোর প্রলেপ দিতাম, তাহলে ভিতরের তলে আলো এসে প্রতিফলিত হতে পারতো না, কিন্তু বাইরের তলে আলো আসলে সে প্রতিফলিত হতে পারতো, অর্থাৎ প্রতিফলিত হতো। তাই এটি একটি, যেহেতু বাইরের তলেই শুধু প্রতিফলন হচ্ছে, তাই এটাকে আমি বলবো এটা একটা উত্তল দর্পণ। বেশ, এবার এই যে গলীয় দর্পণ বললাম, গলীয় দর্পণের দুটো অংশ বললাম, উত্তল এবং অবতল। গলীয় দর্পণকে অর্থাৎ দুটো ভাগে ভাগ করা যায়, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। আমরা তার সংজ্ঞাটা দেখে নেব, তোমরাও সংজ্ঞাটা লিখে রাখবে। কোনো প্রতিফলক তল কোনো একটি গোলকের অংশ হলে, যেটা এখানে বললাম, কোনো, এটা হচ্ছে গলীয় তলের সংজ্ঞা।
কোনো প্রতিফলক তল কোনো একটি গোলকের অংশ হলে গোলকের অংশ হলে তাকে গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণের ইংরেজি টার্মটা হচ্ছে, আমরা চেষ্টা করব ইংরেজি টার্মগুলো আমাদের একটু জেনে রাখার। স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর, আমরা জানি মিরর মানে দর্পণ, আর স্ফিয়ার মানে হচ্ছে গোলক, তাই স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলীয়, তাই এটা হচ্ছে গোলীয় দর্পণের সংজ্ঞা। বেশ, এবার এই গোলীয় দর্পণের মধ্যে আমরা দুটো পার্ট পড়লাম, যে একটা অবতল একটা উত্তল। তো এর দুটো পার্ট, একটা হচ্ছে, নেক্সট পেজে চলে যাই। এই যে গোলীয় দর্পণ হলো, তার আমরা দুটো পার্ট পড়লাম, একটা হচ্ছে উত্তল দর্পণ, আর একটা হচ্ছে অবতল দর্পণ। আমরা বুঝেও গেলাম কোনটা কি, কিভাবে তৈরি করব। তো এবারে ডেফিনেশনটা দেখে নেওয়া যাক, সংজ্ঞাটা দেখে নেওয়া যাক। অবতল দর্পণের সংজ্ঞাটা দেখি আমরা। একটি গোলীয় দর্পণের ভিতরের তলটি অবতল প্রতিফলক রূপে ক্রিয়া করলে তাকে অবতল দর্পণ বলে। অর্থাৎ এমন একটা গোলীয় দর্পণ, যদি আমি অবতল দর্পণের ছবি আঁকতে চাই, এই একটা গোলীয় দর্পণ আমি আঁকলাম, তাহলে তার ভিতরের তলটি এই ভিতরের তলটি এটা প্রতিফলক হিসেবে কাজ করবে, কিন্তু বাইরের তলটি প্রতিফলক হিসেবে কাজ করবে না। কেন? কারণ বাইরে রূপোর প্রলেপ দেওয়া, এটা হচ্ছে রূপোর প্রলেপ। তাহলে এই হচ্ছে অবতল দর্পণ। সিমিলারলি একইভাবে আমি উত্তল দর্পণের সংজ্ঞা লিখতে পারি। একটি গোলীয় দর্পণের বাইরের তলটি উত্তল প্রতিফলক রূপে ক্রিয়া করলে তাকে উত্তল দর্পণ বলে। এই হয়ে গেল উত্তল এবং অবতল দর্পণের সংজ্ঞা। এই আমাদের প্রথম পার্টটা হয়ে গেল, আলোকের প্রতিফলক হিসেবে গোলীয় তল। এবার সেকেন্ড পার্টে আমাদের কি ছিল? গোলীয় দর্পণের জ্যামিতি। দুই দাগ ছিল গোলীয় দর্পণের জ্যামিতি। বেশ, গোলীয় দর্পণের জ্যামিতিতে আমাদের একটা দর্পণের মধ্যে বেশ কিছু জিনিসপত্র আমাদেরকে জানতে হবে, বেশ কিছু পয়েন্ট আমাদেরকে জানতে হবে। বেশ, প্রথম পয়েন্ট হচ্ছে একটা দর্পণের সম্পর্কে, দর্পণের বেশ কিছু অংশ কোনটাকে কি বলা হয় সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমটা হচ্ছে দর্পণের মেরু। দর্পণের মেরু, দর্পণের কোন পার্টটাকে কি বলা হয়, কোন দূরত্বটাকে, কোনটাকে বা কোন দৈর্ঘ্যটাকে কি বলা হয়, সেই জিনিসগুলো জানা খুব ইম্পর্টেন্ট। তো এটা ভালো করে শুনবে। এটা বোঝানোর আগে আমি একটা দর্পণের একটা ছবি এঁকে নিই।
বেশ, মনে করো যে এখান থেকে এই সরি, মনে করো যে এখান থেকে এই অবধি এটা একটা দর্পণ, এই হচ্ছে একটা দর্পণ। আর এই কালো বাকি অংশটুকু হচ্ছে যে কাল্পনিক গোলকের অংশ। একটা দর্পণকে তো বলা হয়েছে একটা কাল্পনিক গোলকের অংশ। তো মনে করা যাক এই একটা কাল্পনিক গোলক, মানে এইটাকে যদি আমি বাড়াই এই জায়গাটা থেকে, তাহলে একটা গোলক পাবো। তো এই হচ্ছে আমার দর্পণ, এখান থেকে এই অবধি এই লাল অংশটুকু হচ্ছে আমার দর্পণ। এই দর্পণটার বাইরের অংশে রূপোর প্রলেপ দেওয়া আছে, তাহলে ভিতরের অংশে আলোর প্রতিফলন হবে। তাহলে এটি একটি আমি আঁকলাম অবতল দর্পণ। একইভাবে মনে করো এইটা হচ্ছে আর একটা দর্পণ, এইটা হচ্ছে আর একটা দর্পণ, এবং এই কালো দিয়ে যেটা সেটা হচ্ছে সেই কাল্পনিক গোলকটা, যে গোলকের অংশ হিসেবে ধরা হচ্ছে। তো এই গোলকটার ভিতরের তলে রূপোর প্রলেপ দেওয়া আছে, তাহলে এর নিশ্চয়ই বাইরের তল থেকে আলোর প্রতিফলন হবে। তাই এটি হলো অ্যাকচুয়ালি উত্তল দর্পণ। বেশ, দর্পণের মেরু হচ্ছে আমি আগে সংজ্ঞাটা লিখিয়ে নিই। সংজ্ঞাটা আগে লিখে নাও, সেটা হচ্ছে যে একটি গোলীয় দর্পণের একটি গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। এবার এই যে আহ, আমি দর্পণটা আঁকলাম, এই দর্পণের এই টোটালটা হচ্ছে প্রতিফলক তল, এখান থেকে এই অবধি এটা হচ্ছে প্রতিফলক তল। এই প্রতিফলক তলের একদম মাঝামাঝি জায়গা হচ্ছে এইটা, এটা হচ্ছে একদম দর্পণের মাঝামাঝি স্থান। তাই এই দর্পণের মিড পয়েন্টটাকে, মাঝামাঝির এই পয়েন্টটাকেই বলা হয় দর্পণের মেরু। যেমন এই দর্পণটার, উত্তল দর্পণটার এই মাঝামাঝি এই পয়েন্টটাই হচ্ছে দর্পণের মেরু। আমি একটা ইমাজিনারি লাইন ড্র করি, এই লাইনটা, এই লাইনের আমি ধরছি যে এইটা হচ্ছে সেই যে কাল্পনিক যে বৃত্ত, এই আমার এই গোলকটা যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, তেমনি এটার কেন্দ্র হচ্ছে এটা। এবার আমি এই কেন্দ্রের নাম দিলাম সি, এই কেন্দ্রের নাম দিলাম সি। এই যে পয়েন্টটা, যে যে পয়েন্টটাকে আমি দর্পণের মেরু বলছি, অর্থাৎ গোলীয় দর্পণের যে প্রতিফলক তলের মধ্যবিন্দু, এটাকে আমি বলছি পি, এই পয়েন্টটা। তেমনি এই দর্পণেরও এই পয়েন্টটাকে আমি পি বলছি। প্রথম দর্পণটাকে আমি বলছি M2, প্রথম অবতল দর্পণটাকে আমি M2 দর্পণ বলছি, M2, M ফর মিরর। আর এটাকে আমি বলছি এটা M1 দর্পণ। তাহলে এই দর্পণের মেরু, এবার আমি যদি বলি ছবিতে কোথায় দর্পণের মেরু, তো এখানে পি বিন্দু হলো M1, M2 দর্পণের মেরু। M1 দর্পণের মেরুটাও পি, পি বিন্দু, আর M2 দর্পণের মেরুও পি বিন্দু। আই হোপ ক্লিয়ার হলো এটুকু। নেক্সট যে সংজ্ঞাটা আমরা দেখবো, নেক্সট যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আচ্ছা, দর্পণের মেরু এর ইংরেজিটা জেনে রাখা দরকার, সেটা হচ্ছে পোল। নেক্সট হচ্ছে বক্রতা কেন্দ্র, ইংরেজিটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এটা কি? আমরা বললাম যে যে কোনো একটা দর্পণ একটা কাল্পনিক গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্রটা সেটাকেই বলা হয় বক্রতা কেন্দ্র। সংজ্ঞাটা দেখে নিই আমরা।
একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। এখানে এই ছবিতে বক্রতা ব্যাসার্ধ কি, এই যে মাঝখানের এই পয়েন্টটা, সরি বক্রতা ব্যাসার্ধ বললাম, ভুল বললাম, বক্রতা কেন্দ্র। এই সি বিন্দুটা হচ্ছে M1 এবং M2 দর্পণের বক্রতা কেন্দ্র। তো এখানে আমি লিখতে পারি যে সি বিন্দু হলো M1 M2 দর্পণের বক্রতা কেন্দ্র। এবার এখানে একটা জিনিস আছে দেখার, সেটা হচ্ছে যে এই যে বক্রতা কেন্দ্র আর এই তলে হচ্ছে এখানে প্রতিফলন হচ্ছে। অন্যদিকে উত্তল দর্পণে কি এদিক থেকে প্রতিফলন হচ্ছে, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অবতল দর্পণের ক্ষেত্রে এই বক্রতা কেন্দ্র আর এই প্রতিফলক তলটা এটা কিন্তু একই দিকে থাকে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে এই এর ভিতরের দিকে যদি হতো প্রতিফলক তল, তাহলে একই দিকে হতো, কিন্তু ভিতরের দিকে তো না। এইখানে হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, আর প্রতিফলন হচ্ছে এই প্রতিফলক তল হচ্ছে বাইরের তলে প্রতিফলন হচ্ছে। তার মানে এটা একই দিকে নয়, বিপরীত দিকে। তাহলে আমরা লিখতে পারি যে বক্রতা কেন্দ্র অবতল দর্পণের প্রতিফলক তলের সামনে অবস্থান করে এবং বক্রতা কেন্দ্র উত্তল দর্পণের প্রতিফলক তলের বিপরীতে অবস্থান করে। এই স্টেটমেন্ট দুটোতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। এরপর আমরা যেটা দেখবো, দর্পণের মেরু আমরা শিখলাম, দর্পণের বক্রতা কেন্দ্র আমরা শিখলাম। এবার যেটা দেখবো সেটা হচ্ছে, এখানে লিখি, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ইংরেজি হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এটা 1 দাগ দর্পণের মেরু, 2 দাগ হচ্ছে বক্রতা কেন্দ্র, 3 দাগ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। রেডিয়াস অফ কার্ভেচার, CURVATURE, রেডিয়াস অফ কার্ভেচার। এটা কি? এই যে আমার এই দুটো উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, এটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে আমরা বলছি বক্রতা কেন্দ্র। তাহলে এই গোলকের নিশ্চয় একটা ব্যাসার্ধ আছে, যেটা আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি এবার। এই যে এই ব্যাসার্ধটা, এখানেও এই যে এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো সব দিকে অসীম সংখ্যক ব্যাসার্ধ থাকে। তো এই গোলকে নিশ্চয় একটা ব্যাসার্ধ থাকবে। এই ব্যাসার্ধকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে যদি সংজ্ঞা লিখতে চাই, কি লিখবো? একটি গোলীয় দর্পণের একটি গোলীয় দর্পণ যে গোলকের অংশ, অর্থাৎ এই যে গোলীয় দর্পণটা আমরা দেখলাম, এটা হচ্ছে এই যে প্রথমে যে গোলটা করেছিলাম, এই গোলকের অংশ। সেই গোলকের ব্যাসার্ধ যেটা, সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে।
এই ছবিতে বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই পিসি, যেটা পিসি হচ্ছে এই যে পিসি দূরত্বটা, এই বিন্দুটা সি আর এই বিন্দুটা পি, তাহলে তাদের মধ্যে দূরত্বটা পিসি। এই পিসি বিন্দুটাই হচ্ছে এই M2 বা M1 দর্পণের বক্রতা ব্যাসার্ধ। ফাইনাল যে সংজ্ঞাটা যেটা হলে শেষ হবে সেটা হচ্ছে কোথায় লিখি এখানে লিখি 4 দাগ। সেটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। পিএলই নয়, প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস কি? একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও মেরুর মধ্যে যে সরলরেখা, বক্রতা কেন্দ্র ও মেরুর মধ্যে, এই যে বক্রতা কেন্দ্র সি হলো আর মেরু হলো পি, এদের মধ্যে যে সরল রেখা, আমরা জানি সরল রেখা আর রেখাংশের মধ্যে পার্থক্য হচ্ছে সরল রেখা হচ্ছে অসীম আর রেখাংশ হচ্ছে তার মধ্যে ছোট্ট একটা পার্ট, এটা হচ্ছে রেখাংশ, সরল রেখা হচ্ছে অসীম। তো এদের মধ্যে এই যে সি এবং পি এর মধ্যে যে দূরত্বটা, এটা যদি আমি দুদিকে সমানভাবে বাড়িয়ে দিই, অর্থাৎ এখানে যে গোলাপি লাইনটা টানা আছে এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ। তাহলে সংজ্ঞাটা লিখে ফেলি আমরা। একটি গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র ও মেরুর মধ্যে অঙ্কিত সরলরেখাকেই প্রধান অক্ষ বলে। তো এই হলো আমাদের এই গোলীয় দর্পণের জ্যামিতি। ব্যাস, তো এই অবধি আজকের ভিডিওটা, এই অবধি। আমি একটা ক্লিয়ার একটা ছবিতে এই যে 4টে পয়েন্ট আমি করলাম সেটা আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। বেশ, আমি একটা গোলীয় দর্পণ আবার আঁকবো। এই হচ্ছে সেই কাল্পনিক বৃত্ত, কাল্পনিক গোলক, যে গোলকের অংশ হচ্ছে আমার যে দর্পণ সেটা হচ্ছে এই গোলকের অংশ। ধরে নিলাম যে আমার দর্পণ হচ্ছে এইটা, এই কালোটুকু হচ্ছে আমার দর্পণ, আর এই লাল যে সার্কেলটা হলো সেই লাল সার্কেলটা হচ্ছে আমার এই যে কাল্পনিক যে গোলকের অংশ সেইটা। এটা অ্যাকচুয়ালি গোলক, বৃত্ত নয়। হ্যাঁ, এটা ত্রিমাত্রিক ভাবে ভাবলে এটা একটা গোলক। বেশ, তো এই যে আমার গোলকের এই দুটো বিন্দু, সরি, এই হচ্ছে আমার যে আমার দর্পণ, সেই দর্পণের দুটো বিন্দু, এর যে মধ্যবিন্দু, এটাকেই কি বলছে, এই পয়েন্টটা, এটাকে আমি পি দিয়ে ডিনোট করছি, এটাকেই বলছে মেরু। এবার এই যে কাল্পনিক গোলকটা হলো সেই গোলকের একটা কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটাকেই বলছে বক্রতা কেন্দ্র, এটাকে আমি পি দিয়ে ডিনোট করলাম, না এটা পি না, এটা সি দিয়ে ডিনোট করলাম। এই এটাকেই বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। বেশ, আচ্ছা, এটা আমি উত্তল বা অবতল মেনশন করিনি এখনো, এটা আমি যদি বাইরের দিকে যদি প্রলেপ দিই তাহলে এটা অবতল দর্পণ হয়ে যাবে, তাহলে ভিতরের তল থেকে প্রতিফলন হবে, তো এটা অবতল দর্পণ হয়ে গেল। বেশ, এটা নিলেই হলো। এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার বক্রতা কেন্দ্র, এই যে কাল্পনিক যে গোলক তার কেন্দ্র যদি থাকে তাহলে তার একটা ব্যাসার্ধ থাকবে, এই ডিস্টেন্সটা তার ব্যাসার্ধ হয়ে যেতে পারে, এই ডিস্টেন্সটা, এটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বেশ, এবার এই যে পি বিন্দু অর্থাৎ মেরু এবং সি হচ্ছে বক্রতা কেন্দ্র, এদের সংযোগকারী সরলরেখা তো অসীম বিস্তৃত হয়, এই যে এটাকে এদিকে আমি বাড়িয়ে দিলাম, এটাকে আমি এখান থেকে এই সোজা সি থেকে পি তে নিয়ে গিয়ে আবার এদিকে বাড়িয়ে দিলাম, এই লাইনটা আমার হয়ে যাবে প্রধান অক্ষ।
আর এই দর্পণটা আমি যেহেতু বাইরের দিকে প্রলেপ দিয়েছি, তাই প্রতিফলন যা হওয়ার ভিতরের তল থেকে হবে, তাই এটা হয়ে গেল একটা অবতল দর্পণের ছবি। একইভাবে উত্তল দর্পণের ছবি তোমরা আঁকতে পারবে। ব্যাস, তো আজকের ক্লাস এই অবধি। নেক্সট ক্লাসে আমরা দেখবো গোলীয় দর্পণের প্রতিফলন, দেখা যাক কতটুকু করা যায়। ওকে, বাই বাই।